বাংলাদেশে আনঅফিশিয়াল মার্কেটে 30,000 টাকা রেঞ্জের ভিতরে ভাই গেমারদের জন্য একটা মাত্র ভরসা এখনো খোলা আছে রিয়েলমি 13 প্লাস। কেন বললাম এই ফোনে পাবজি 90 এফপিএস এ খেলা যায়, ফ্রি ফায়ারে তো 90 নেই, কল অফ ডিউটির মতো গেমগুলো 90 এফপিএস এ খেলা যায়। আর কারণটা তো রয়েছে, মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এনার্জি এসওসি দেওয়া হয়েছে, ইউএফএস 3.1 স্টোরেজ টাইপ এই বাজেটের একটা ফোনে। 8/128 8/256 জিবি দুইটা ভেরিয়েন্টই পাবেন কোথা থেকে? ইয়াশরা মোবাইল বিডি, যাদের কাছে এই ফোনটা ফুললি আনলকড ভার্সন পাওয়া যাচ্ছে, কোনো সিম লক কান্ট্রি লকের ঝামেলা থাকছে না, এই ব্যাপারে তারা গ্যারান্টি দিয়েছে। এবং এই ফোনটা 30-32 এর ভিতরে আছে এই প্রাইসটা। আপনারা যদি দর কষাকষি করে দাম কমাইতে পারেন আপনাদের লাভ, এই ব্যাপারে আমি কথা বললাম না। ছোট্ট করে স্পেক্স জানাই দিই, এটাতে 5000 mAh এর ব্যাটারি আছে, 80 ওয়াটের চার্জার, 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার, ফ্রন্টে ওএলইডি ডিসপ্লে রয়েছে যেখানে সিমেট্রিক্যাল চিন বেজেল এবং সম্পূর্ণ ফ্ল্যাট ডিজাইনের একটা ডিসপ্লেতে পরে ঢুকছি, তার আগে চলেন ডিজাইন নিয়ে কথা বলা যাক। ভাই একটা ফোন যখন হাতে নিতে কমফোর্টেবল লাগে, হ্যান্ড গ্রিপটা ভালো পাওয়া যায়, একটা ওয়াও ফিল আসে মন থেকে, তখন ওই প্লাস্টিক ফ্রেম আর প্লাস্টিক ব্যাগ এইগুলো দেখার কোনো প্রশ্নই আসে না। আমি আপনাদেরকে অনেকগুলো ফোন আছে একটু দেখাই দিই, তখন বুঝবেন। এই যে ফোনগুলা স্যামসাং এর এই ইটটা দেখেন ভাই, ছোটখাটো একটা ইট, চওড়া ফোন, ভাই হাতে নিতে মজা লাগে না, বাড়তি চিন বেজেল দিয়ে ভরা। এতগুলো ফোনের ভিতরে এই ফোনটা হাতে নিচ্ছে তখন একটা অন্যরকম ফিল পাচ্ছে। দেখেন ফ্রন্ট সাইডটা ফোনটা একদমই ফ্ল্যাট তো ফ্ল্যাট, এখানে ফ্রেমের সাথে সম্পূর্ণ ডিসপ্লেটা মেশানো এবং রেয়ার প্যানেলটা আবার হালকা করে কার্ভ করা হয়েছে সব দিকে, যে কারণে এই ফোনটা হাতে নিতে এতটা কমফোর্টেবল লাগছিল। লাইট ওয়েট, 185 গ্রাম ওয়েট, 7.6 mm থিকনেস, এবং সেই সাথে এই ফোনটা ভাই এক হাতে কমফোর্টেবল ভাবে ব্যবহার করা যায়। রেগুলার সাইজের ডিসপ্লে রয়েছে 6.67 ইঞ্চের, পোর্টস বাটন সবই পাচ্ছি। উপরের দিকে 3.5 mm অডিও পোর্ট আছে, সেকেন্ডারি স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক, রাইটে বাটন পজিশন ওকে, এবং একদমই বটম প্যানেলে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, এবং এখানে সিম কার্ড স্লট যেখানে দুইটা ন্যানো আর একটা এসডি কার্ড, একটা সিম কার্ড ব্যবহার করা যাবে। এবার আসি সেই ডিসপ্লেতে, সুপার রেসপন্সিভ একটা ডিসপ্লে, আউটডোরে নিট অ্যান্ড ক্লিন ভিজিবিলিটি পাওয়া যায় এবং এর পিক ব্রাইটনেসটা আসলেই উঠে, এই রেসপন্সটা খুবই দারুণ। আমি শ্যাডো এরিয়া থেকে যখন রোদ্রে যাচ্ছি তখন হুট করে ব্রাইটনেসটা বেড়ে যাচ্ছে খুবই দ্রুত, 2000 নিটস পিক ব্রাইটনেস দেয়, সুপার ব্রাইট একটা ডিসপ্লে বলা যায় এটাকে। চিন বেজেল নিয়ে তো বললামই প্রথমে, এবং ছোট্ট করে পানসোল ক্যামেরা কাটআউট দেওয়া হয়েছে, যদিও লোয়ার চিনটা হালকা উঁচু মনে হয়, তারপরেও সিমেট্রিক্যাল লাগে জিনিসটা। ভাই এই ডিসপ্লেটা একটু যে ভিন্ন সব ফোন থেকে, সেটা আপনি যখন ফোনটা সরাসরি হাতে নেবেন না কেবলমাত্র তখনই বুঝতে পারবেন। ডিসপ্লেটা সাইজ 6.67 ইঞ্চের, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, ওএলইডি প্যানেল, ফুল এইচডি প্লাস রেজোলিউশন, HDR10+ সাপোর্টেড, 16.7 মিলিয়ন কালার প্রডিউস করতে পারে, 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট রেগুলার ব্যবহারে, এবং আপনি যখন গেম টেম খেলবেন তখন 1200 হার্টজ পর্যন্ত যাইতে পারবেন। যেটা ভালো হয় সেটাকে ভালো বলতে হয়। আমি যদি বলি 30,000 টাকা রেঞ্জে এটাকে এ ক্যাটাগরি ডিসপ্লে বলা ভুল হবে না। এক কথায় এই বাজেটে গুড এনাফ একটা ডিসপ্লে দেওয়া হয়েছে। তবে এই ডিসপ্লের একটা দিকে কমতি কিন্তু রয়েছে, সেটা হলো প্রোটেকশন। কোনো ধরনের গোয়েলা গ্লাস ব্যবহার হয়নি, যেটা 30,000 টাকা বাজেটে অবশ্যই প্রয়োজন ছিল। স্পিকার কোয়ালিটি স্ট্যান্ডার্ড মনে হয়েছে এবং এটার বেসটা কিছুটা মিস করেছি, তারপরও লাউড ছিল, ফুল ভলিউম দিলে হালকা পাতলা ডিস্টরশন পাওয়া যায়, ওই তো রেগুলার যেমন স্পিকার থাকে আর কি। গেমিং এর কথা যখন আসলো, এবার চলেন পারফরমেন্সে ঢোকা যাক। এই ফোনে 4 ন্যানোমিটারের 7300 এসওসি দেওয়া হয়েছে, রিয়েলমি UI 5.0 বেসড অন অ্যান্ড্রয়েড 14, রিয়েলমি যেটা ফুল ভার্সন UI, এবং সেই সাথে আমাদের হাতেরটা কিন্তু 8/128 জিবি ভেরিয়েন্ট, ইউএফএস 3.1 স্টোরেজ টাইপ। বেশ কিছু টেস্ট করেছি, গিগবেন 6 এ আমরা সিঙ্গেল করে পেয়েছি 1039, মাল্টি করে 2780, এবং AnTuTu বেঞ্চমার্কে আমরা রেজাল্ট পেয়েছি 6,83,510। সিপিইউ স্ট্রেস টেস্ট করেছি, যেখানে 82% ম্যাক্স পারফরমেন্স পেয়েছি 5 মিনিটের টেস্টে, এবং সেই সাথে এই ফোনে কিন্তু 5000 mAh এর ব্যাটারি আর 80 ওয়াটের চার্জার তো আছে। প্রথমে চলেন পাবজি গেমে আমরা কেমন রেজাল্ট পেলাম, কেমন ব্যাটারি ড্রেন করলো সেটা জানা যাক। পাবজি স্মুথ 90 এফপিএস আমরা খেলেছি 30 মিনিটের গেমিং টেস্টে, ফোনের চার্জ ছিল 99%, 30 মিনিট পরে চার্জ কমে এসেছে 91%, মানে 8% চার্জ খেয়েছে। সেই সাথে ফোনের টেম্পারেচার ছিল রুম টেম্পারেচার, নর্মাল অবস্থায় আমরা খেলেছি তখন 34 থেকে 35 এর কাছাকাছি। মোটামুটি বলা যায় ফোনটা ওভারহিট হচ্ছিল না, এবং সেই সাথে গেমিংয়ে কিন্তু স্মুথ এক্সপিরিয়েন্স পেয়েছি। কোনো ধরনের ল্যাগ বাগের দেখা খুব একটা মিলেনি, তবে পাবজি গেমে হালকা পাতলা ল্যাগ ট্যাগ দেয়, নেটওয়ার্কের ইস্যু থাকলে ওইটা একটু সমস্যা ফেস করেছি। তাছাড়া এই ফোনে স্মুথলি 90 এফপিএস এ পাবজি গেম খেলা যাচ্ছিল। আর যদি হাই গ্রাফিক্সে আপনি খেলেন তাহলে সর্বোচ্চ HDR 60 FPS পর্যন্ত খেলতে পারবেন, তখনও কিন্তু খুব একটা ল্যাগ বাগের দেখা মিলেনি। তবে HDR এ গেমিং করার সময় ফোনটা আরেকটু বেশি হিট হচ্ছিল। পাবজির মতো একই রকম বেশ কয়েকটি গেম আমরা ট্রাই করেছি। COD গেমে লো সেটিংসে 90 FPS এ খেলা যায়, হাই সেটিংসে 60 FPS এর উপরে যেতে পারে না। সো যাদের কাছে হাই গ্রাফিক্স ম্যাটার করে না কিন্তু FPS বেশি প্রয়োজন, তাদের জন্য কিন্তু এই ফোনে 90 FPS আনলক করা হয়েছে। মোটামুটি অপটিমাইজড যে গেমগুলো রয়েছে, যেমন ফ্রি ফায়ার বলেন, অ্যাসফল্ট
9 রয়েছে, তারপরে ই ফুটবল, এই সকল গেমগুলোতে স্টেবল পারফরমেন্স দিতে পারছিল। এর বাইরে যদি বলি জেনশিন ইম্প্যাক্ট খুব একটা সুবিধা করতে পারেনি এই ফোনে। গেমটা আমার কাছে মোটেও অপটিমাইজড মনে হয় না, তাছাড়া ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর ছাড়া ভালো চলেও না। সো এই ফোনে জেনশিন ইম্প্যাক্ট খুব একটা ভালোভাবে আপনি খেলতে পারবেন না। গেমিং এর মতো ডে টু ডে টাস্কে বেশ ভালো রেজাল্ট করেছে ফোনটা, স্মুথলি ব্যবহার করা যাচ্ছিল, ল্যাগ বাগের দেখা নেই, 7-8টা অ্যাপ্লিকেশন দিয়ে ইজিলি মাল্টিটাস্কিং করতে পারবেন। রিয়েলমি UI 5.0 নিট অ্যান্ড ক্লিন একটা UI, তবে কয়েকটা ব্লোটার কিন্তু রয়েছে ফ্রিতে যেগুলোকে আনইনস্টল করে নেওয়া যাচ্ছিল। ইউটিউবে দেখলাম 4K 60 fps HDR ভিডিও ইজিলি প্লেব্যাক করা যাচ্ছিল। যারা স্মার্টফোনগুলিতে প্রোডাক্টিভ কাজ করেন, অনেকেই ডে টু ডে টাস্কগুলি কমপ্লিট করতে যে অনেক অ্যাপ্লিকেশন ইনস্টল করে ফেলেন। আমরা ওই রকমও ট্রাই করেছি, ফোনটাতে খুব একটা সমস্যা হয়নি। তবে সবকিছুরই একটা লিমিটেশন রয়েছে। 30,000 টাকা বাজেটের ফোন হিসেবে এই ফোনে আমরা গেমিং এবং সফটওয়্যারে অপটিমাইজড রেজাল্ট পেয়েছি। এদিক সেদিক সব হলো, এবার চলেন দেখি ক্যামেরাতে কি অবস্থা। 50 মেগাপিক্সেল সনি লিটিয়া 600 OIS ক্যামেরা দেওয়া হয়েছে, সাথে 2 মেগাপিক্সেল সহযোগী ক্যামেরা। আগে পিছন ক্যামেরা নেই বলি চলেন। ল্যান্ডস্কেপ ছবিতে লাইট ব্যালেন্স করতে গিয়ে একটু হিমশিম খেয়ে যায়। ইমেজ কোয়ালিটি দেখে আপনার এরকম বলতে হতে পারে খারাপ না, চলে, আবার ভালোও না বলতে পারবেন না। কালার টোন ঠিকভাবে ব্যালেন্স করতে পারে না, একটু ওভার ডিপ কালার দেয়, সেই সাথে কালারগুলোকে বুস্ট করে ফেলে। ডিটেল মোটামুটি চলনসই বলা যায়, এবং সেই সাথে ডাইনামিক রেঞ্জ অতটা ওয়াইড মনে হয়নি, ডিপ এরিয়াগুলোকে আরো বেশি ডিপ করে ফেলছিল। তবে OIS রয়েছে যে কারণে ছবি তোলার সময় খুব একটা ব্লার হয় না ইমেজগুলো। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন আহামরি ভালো পাইনি, তবে লাইট কন্ডিশন ভালো পেলে এজ ডিটেক্ট ভালো করতে পারে। একটু লো লাইটে গেলেই চুলের এরিয়া, বডি এরিয়াগুলোকে ছেড়ে ছেড়ে দেয় মতো মনে হয়। ব্যাকগ্রাউন্ড বোকেটা কিছুটা রিয়েলিস্টিক মনে হয়েছে এবং আর্টিফিশিয়ালও মাঝে মাঝে মনে হয়েছে। সব দিক মিলিয়ে আপনি যদি লাইট ভালো আর অ্যাঙ্গেল ভালো ধরে ছবি তুলতে পারেন তাহলে বেশ ভালো ছবি কিন্তু আবার তুলতে পারছিল। কিছু কিছু ছবি খারাপ লাগে আর কিছু কিছু ছবি আবার ভালো লাগে, ওই যে মাঝামাঝি অবস্থানে থাকার মতো। এবার যদি আমি লো লাইট কন্ডিশনে বলি, হ্যাঁ লো লাইটে শার্পনেস ভাই কমে আসেনি, একেবারে যে ইমেজগুলোকে সফট করে ফেলেছে ওইরকম রেজাল্ট আমরা দেখিনি। পোর্ট্রেট মোডে লো লাইটেও এজ ডিটেকশন ওই তো ডে লাইটের মতোই ছিল, তবে লো লাইটেও বুস্টেড কালার পাবেন, একেবারে মনে হবে ছবিগুলোকে এডিট করা অলরেডি হয়ে গেছে, আপলোড করে দেওয়ার মতো, মানে রেডি টু আপলোড ইমেজ পাওয়া যাচ্ছিল। সেলফি ক্যামেরাতে আসি, 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরার ইমেজ ভালো লেগেছে। এখনকার এই বাজেটের ফোনগুলোতে আসলে সেলফি ক্যামেরার ইমেজ ভালোই দেওয়া হয়, কারণ মানুষজনের সামনের ফ্রন্ট ক্যামেরা যদি দেখতে সুন্দর না লাগে সো সেই ফোন মানুষ কিনতে চায় না। রেয়ারে 4K 30 fps ভিডিও শুট করা যায়। ওআইএসটা আমার কাছে এভারেজ মনে হয়েছে, খুব একটা স্টেবল ভিডিও না, আবার খুব একটা কাপাকাপি ভিডিও না, এক কথায়। সো এটা দিয়ে কন্টেন্ট তৈরি করা যাবে, আসলে সেরকমই কোয়ালিটি দিতে পারছিল, যথেষ্ট ক্রিস্পি অ্যান্ড শার্প লেগেছে ভিডিওগুলো, অ্যান্ড লাইট খুব দ্রুত ব্যালেন্স করতে পারে, যদিও এখানেও ওভার অ্যান্ড বুস্টেড কালার পেয়েছি, সেই সাথে ডাইনামিক রেঞ্জের দুর্বলতা রয়েছে ভিডিওতেও। ফ্রন্ট ক্যামেরায় 1080p 30 fps ভিডিও শুট করা যায়, একটা ভিডিও করেছি দেখলেই বুঝতে পারবেন কেমন কোয়ালিটি দিতে পারে। ফ্রন্ট ক্যামেরার ভিডিও অন করতে যেই মনে হয়েছে আমার ফেসে বিউটি ইফেক্ট ঝপ করে অ্যাড করে দিয়েছে, মানে ফেসটা স্মুথ, দেখতে সুন্দর লাগছে। আরে ভাই তবে কিন্তু এই জায়গায় ইআইএস ওআইএস কিছুই নাই, কাপাকাপি ঝাপাঝাপি ভিডিও পাবেন, এটা একটা সমস্যা। সব মিলে একটাই কথা, শুধুমাত্র ক্যামেরার দিক বিবেচনায় এই ফোনটা নিয়ে কিন্তু ঠিক হবে না, কেননা এটাতে এভারেজ মানের ক্যামেরা দেওয়া হয়েছে। এই বাজেটের ফোন হিসাবে পারফরমেন্সে মূলত একটু বেশি ফোকাস করা হয়েছে। সো আপনি যদি ক্যামেরা ফোকাসড ফোন কিনতে চান তাহলে কিন্তু এর থেকে বেটার অপশন মার্কেটে এই প্রাইসে অনেক আছে। 5000 mAh ব্যাটারির ফোন, খুব দ্রুত চার্জ হয়, ফোন চার্জ হইলে ফোনটা কিন্তু হালকা পাতলা গরম হয়, যেটা ফোন ইজিলি হ্যান্ডেল করতে পারে, ওই দিক থেকে সমস্যা নেই। যেহেতু 4 ন্যানোমিটার প্রসেসর, তাই ব্যাকআপ টাইম কিন্তু ভালো পেয়েছি, ইজিলি এসওডি দিতে পারে 7-8 ঘন্টার কাছাকাছি, এবং সেই সাথে যারা ফোনটাকে হেভি ইউজ করবেন সারাদিন শেষে রাত্রেবেলা চার্জ দেওয়ার প্রয়োজন হতে পারে, আর মিডিয়াম ইউজে 1 থেকে 1.5 দিন ইজিলি ব্যাকআপ টাইম দিতে পারে। এটা 5G ফোন, তার মানে ফিউচার প্রুফ, লেটেস্ট ব্লুটুথ 5.4 রয়েছে, ওয়াইফাই 6 রয়েছে, তবে NFC থাকছে না, এটা একটা অসুবিধা। নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, কল কোয়ালিটি দারুণ, লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল, এয়ার স্পিকার খুবই লাউড ভাবে সাউন্ডটাকে দিতে পারছিল। ক্যামেরাটা এভারেজ মানের, ওই দিক যদি আপনি কোনো রকম চালিয়ে নিতে পারেন তাহলে এই রেঞ্জে বেটার একটা ডিল কিন্তু এই ফোনটা হতে পারে। এখন 30,000 টাকা রেঞ্জে এই ফোনটা যদি আপনি নেন তাহলে আপনাকে A সিলেকশনে রাখতে হবে এর পারফরমেন্স আর ডিসপ্লে, আর B সিলেকশনে রাখতে হবে ক্যামেরা অ্যান্ড দেন ডিজাইন বিতে কেন রাখলাম, প্লাস্টিক বিল্ড হওয়ার কারণে কিন্তু খুব দ্রুত স্ক্র্যাচ পড়ে যাবে বা দাগ পড়ে যেতে পারে। সো আপনি যদি ফোনটা নেন এই বিবেচনায় নিয়েন। এই তো ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।